রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বসছে নির্বাচন কমিশন। আজকের যে আলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটি নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামের সেক্রেটারি ডাক্তার রেজাউল করিমের যুক্ত হবার কথা। আমরা আশা করছি তিনিও যুক্ত হয়ে যাবেন এর মধ্যে। জেসমিন টুলি, ধারাবাহিকভাবে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন বসছে, এটার আসলে আপনি কি দেখেন, কতটা ইতিবাচক দেখেন সুষ্ঠু নির্বাচনের জন্য, বা রাজনৈতিক দলগুলোর কাছে যে সহযোগিতা কামনা করা হচ্ছে বা নির্বাচন কমিশন সহযোগিতা পাবেন বলে ধারণা করছেন, সেরকমটা আপনি মনে করেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের দেশের নির্বাচনটাকে নষ্ট করার যে পরিবেশটা যে নষ্ট হয়, সেটা মূলত আসলে একক কারো দায়িত্বে হয় না, এটা সবার দায়িত্বে কিছুটা করে ঘাটতে থাকে। যদি রাজনৈতিক দলগুলো তারা সঠিক প্রার্থীকে মনোনয়ন দেয় এবং প্রার্থীরা যদি মাঠে নির্বাচনী এলাকায় আচরণবিধি মেনে চলে, নির্বাচনী আইন কানুনগুলো মেনে চলে, তাহলে যেটা আপনারা নিউজে যে প্রধান নির্বাচন কমিশনার যে বলছিলেন যে তাহলে আসলে আচরণ বিধিমালার এত কঠিন প্রয়োগের দরকার হয় না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের দেশে রাজনীতিবিদরা সবাই চায় যে জিততে, যে কোনো ভাবেই জিততে চায়। তার মানে তাদের আইন ভাঙার একটা প্রবণতা সব সময় থাকে। হয় তারা অর্থের, নাই তারা পেশি, নাই তারা ম্যানিপুলেশন। এই তিনটা যে কোনো একটাকে তারা যেটাকে হাতের কাছে পায় সেটাই তারা বেছে নেয়। তার নির্বাচন কমিশন যেহেতু পুরো নির্বাচনটা পরিচালনার নেতৃত্বে থাকে, এখানে নির্বাচন কমিশনের একটা বিরাট ভূমিকা এখানে থাকে। তার রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ হচ্ছে, কমিশন যদি তাদের সাথে যে দূরত্ব রাজনৈতিক দলগুলো সেটা কমায় আনতে পারে এবং তাদের কাছে নিজেদের আস্থার জায়গাটা পরিষ্কার করতে পারে এবং তারা প্রার্থীরা জানেন নির্বাচন আচরণ বিধিমালা অথবা নির্বাচনী আইন যদি ভাঙে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে তাতে আগাম তাদের যদি জানিয়ে দেওয়া যায়। এবং সেই সাথে এটাও এসছে যে কোন ধরনের যারা নির্বাচন পরিচালনার সাথে যুক্ত থাকবে তারাও জানে নির্বাচনে আইন না ভাঙে। আসলে এই সংলাপটা শুরু থেকে হলে আরো বেশি ভালো হতো, কিন্তু কমিশন এখনো যেভাবে সংলাপ শুরু করেছে সেটাও একটা পজিটিভ দিক আছে, যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশটা নষ্ট না হওয়ার জন্য প্রার্থীদের কি কি ভূমিকা থাকবে, রাজনৈতিক দলগুলোর কি কি ভূমিকা থাকবে, এখানে কিন্তু কমিশন সরাসরি তাদের সাথে কথা বলতে পারে। এবং আপনি যদি লক্ষ্য করেন, ঢাকা শহর না পুরো বাংলাদেশে কিন্তু নির্বাচনী প্রচারণায় ছেয়ে আছে, বিভিন্ন ধরনের ব্যানার, বিভিন্ন ধরনের ডিজিটাল পোস্ট, সব ধরনের জিনিসই আছে এবং ভোট চাওয়ারটা ব্যাপারটা আছে। কিন্তু আমাদের আইন কি বলছে? আমাদের আইন বলছে যে ভোট গ্রহণের 3 সপ্তাহ পূর্বে কেউ কোনো নির্বাচনী প্রচারণা করতে পারবে না। যদিও কমিশন বলবে হ্যাঁ তফসিল হয় না, এখন আমার হাতে আইন না, কিন্তু কমিশন যদি এখনই বলে যে দেখো তোমরা যারা যারা এই ধরনের পোস্টার বিলবোর্ড যাই লাগাইছে না কেন এখনই রিমুভ করতে হবে, তাহলে কমিশন বুঝতে পারবে যে আসলে রাজনৈতিক দলগুলো কমিশনের কতটা। মানে আপনি যেটা বলছেন যে এটা এক ধরনের আচরণ বিধি মালার মধ্যে পড়ে। আচরণ বিধি মালাই ভঙ্গ না, আচরণ বিধি মালা এটা আইনে, কারণ এই পয়সাটা কোথা থেকে আসবে, এই পয়সার হিসাবটা কোথায় যাবে? জি, কারণ এই প্রচারণার জন্য তো একটা নির্দিষ্ট পরিমাণ পয়সা ঠিক করে দেওয়া আছে যে সর্বোচ্চ 25 লাখ টাকা, কিন্তু এই ধরনের এখন যে প্রচারণা হচ্ছে তার এর হিসাব কোথায়? 2 মাস আগে থেকেই আপনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এমনকি আমরা জানি যে এবার পোস্টার ব্যানার এগুলো লাগানো যাবে না, সেগুলো তো আমরা অহরহ দেখছি। ভোট চাওয়া হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হচ্ছে, সেগুলো। এটা কিন্তু শুধু তাই না, এটা তো হচ্ছে এবং এটা কিন্তু নির্বাচনের যে আমরা সবসময় বলি লেভেল প্লেইং ফিল্ড, এটাও কিন্তু নষ্ট হয়েছে। মানে যার টাকা আছে সে আগে থেকে এই প্রচারণা শুরু করে দিল, কিন্তু যার টাকা নেই সে যেতে পারছে না। তো এই জন্য কমিশনকে, যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন বলছে, কমিশন স্পষ্ট তাদের বলে দেখেন আপনাদের দলে অথবা আপনাদের দলে যেসব প্রার্থী আছে এখনই এগুলোকে রিমুভ করতে হবে। তফসিলের আগে কেন, ওনারা যদি সময় বেঁধে দেয় যে এত তারিখের মধ্যে এত সময়ের মধ্যে এগুলো রিমুভ করা উচিত, কারণ
এটা আসলে নির্বাচনী আইনটাকে সরাসরি না ভাঙলে ভাঙা হচ্ছে তো, কারণ এই পয়সাগুলো হিসাব কোথাও পাওয়া যাবে না পরবর্তীতে। না, কিন্তু পরে যদি কোনো প্রার্থী জি তার আগের প্রচারণার নির্বাচনী তফসিল হয়ে গেল, তফসিল হয়ে জি যাওয়ার পরে আমার বিরুদ্ধে যে বিপক্ষ প্রার্থী তিনি আমার সেই পোস্টারের রেকর্ড এগুলো নিয়ে যদি নির্বাচন কমিশনে তিনি বলেন যে আমার যিনি প্রতিপক্ষ ছিলেন তিনি অনেক আগে থেকে এই প্রচারণা করেছেন, নির্বাচনী যে বিধি সেই বিধির ব্যত্যয় হয়েছে, তিনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? আচ্ছা, দেখেন, আপনি কোনো ঘটনা ঘটে গেলে বা কোনো পরিবেশটা নষ্ট যদি আগেই হয়ে যায়, আপনার হাতের বাইরে যদি চলে যায়, তখন কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা সহজ হয় না। যখন এখনই এটা সময় ছিল যে কমিশনকে শক্ত অবস্থান নেওয়া, যে না কোনো ধরনের প্রচারণা কোনো কিছু এখন থাকবে না, তফসিল দেওয়া হবে এবং নির্ধারিত সময় প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দের পর যে সময়টা থাকে 3 সপ্তাহ ভোট গ্রহণের পর, সেই সময় প্রচারণা নামতে হবে। কারণ হ্যাঁ, রাজনৈতিক দলগুলো বলতেই পারে যে হ্যাঁ আমরা তো ভোট চাচ্ছি না, কিন্তু অনেক ক্ষেত্রে ভোট চাওয়া না, ভোট চাওয়া হচ্ছে তো, মানে ভোট চাওয়া হ্যাঁ, হচ্ছে, পোস্টারের মধ্যেও ভোট দিন আমরা দেখছি। ভোট চাওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা এমন হতো যে রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ নীতি নিয়ে কথাবার্তা বলছে, পোস্টার করছে, সেটা একটা ভিন্ন জিনিস, যে তাদের প্রচারণা জায়গাটা অন্যভাবে, কিন্তু তারা সরাসরি ভোটারের কাছে ভোট চাচ্ছে এবং এই ভোট চাওয়াটা কোনো অবস্থাতে ভোট গ্রহণের না, এটা কি 3 সপ্তাহ মানে আগে করা যাবে না। মানে এটা কি আমার প্রার্থীটা বাতিল হয়ে যাবার মতো অপরাধ? এটা আসলে কমিশন যেটা বলে যে যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা না হচ্ছে নির্বাচনী আইনগুলো ততক্ষণ প্রয়োগ করা যায় না। এটা কিন্তু কমিশন যদি এটাকে উল্টোভাবে দেখে যে এখনই এটা লেভেল অফ প্লেইং লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যাচ্ছে, জি এখন যদি এটা দেখে এবং এই যে অর্থের পয়সাগুলো যদি এখন থেকে কমিশন চেষ্টা তো করতে পারে, আমার কথা চেষ্টা করতে জি, মানে পারে, একটা স্টেটমেন্ট অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেহেতু বসছে, রাজনৈতিক দলগুলোকে বলতে পারে যে তোমরা তোমাদের প্রার্থীদেরকে সংযত করো। সংযত করো জি এবং এখনই ভোট চাওয়ার সময় না, হ্যাঁ তুমি তোমার আদর্শ প্রচার করতে পারো, সেটা অন্য জিনিস, একটা রাজনৈতিক দল হিসেবে তার আদর্শ প্রচারই করতে পারে, কিন্তু ডাইরেক্ট ভোট চাওয়ার জায়গাটা তো এখনো হয়নি সময়। এটা আসলে আমি মনে হচ্ছে এই যে সংলাপ হচ্ছে এটাতে যদি কমিশন সাকসেসফুল হয়, এই জায়গাটায় যদি এই মেসেজটাই রাজনৈতিক দলগুলোকে দিতে পারে এবং তারা যদি মানে, তাহলে কিন্তু নির্বাচনের একটা বড় ধরনের পরিবেশের যে উন্নতি সেটা কিন্তু আমরা দেখতে পাবো তাহলে। না, কিন্তু এরকমটাও তো বলা হচ্ছে যে অনেক রাজনৈতিক দল বলছেন বা রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে দেশে যে ধরনের পরিস্থিতি আছে সে পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব যদি দেশটা নির্বাচনমুখী হয়ে যায়। তো নির্বাচনমুখী হতে গেলে তো আসলে সেখানে ভোটারের সঙ্গে প্রার্থী যারা হচ্ছেন তাদের যত ধরনের ইন্টারাকশন করা যায়, ভোট চাওয়া বা ইত্যাদি, একটা নির্বাচনী কার্যক্রমের মধ্যে যদি দেশ চলে যায় তাহলে দেশের অনেক জায়গায় বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ইত্যাদি বিষয়ে উন্নতি অনেকে দেখছেন, মানে সেই জায়গায় আচ্ছা, যদি আমরা আপনার যুক্তিটা মেনে নিই তাহলে দেখেন এই কার্যক্রমটা কিন্তু বেশ কিছুদিন ধরে 15-20 দিন মাসখানিক ধরে চলছে, তাতে কি আপনি দেশের নির্বাচনের বা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দেখেছেন বা নির্বাচনী পরিবেশে সেরকম যে পরিবেশটা মানুষ আশা করে যে নির্বাচনী পরিবেশটা সেরকম কি উন্নতি হচ্ছে না, কিন্তু পুরো আসলে এটা পুরোপুরি নির্বাচনকে নষ্ট করার একটা মানে যুক্তি আমার কাছে মনে হয়, কারণ আপনার আইন যেখানে আছে আইনের প্রয়োগ তো থাকতে হবে, তাহলে আইনে তো ওই 3 সপ্তাহ দরকার ছিল না, যে যখন যার মতন হতো আইনের মধ্যে কেন তাহলে যে এই যে বিধি নিষেধগুলো আছে যে কি করা যাবে, সমাবেশ কিসে, এগুলো যদি নির্বাচনী সমাবেশ হয় অবশ্যই এটা আইনের ব্যত্যয় হচ্ছে, কিন্তু যদি এমনি পলিটিক্যাল পার্টিগুলো তাদের আদর্শ নিয়ে মাঠে যেত তাহলে কিন্তু সেটাকে যে পলিটিক্যাল পার্টিগুলো মাঠে থাকতেই পারে, সেটা ইনডাইরেক্টলি হয়তো ভোটারের মন জয়ের জন্য তারা মাঠে থাকতো, তবু তারা সরাসরি তো ভোট যেত না। না, কিন্তু এখানে তারা যুক্তি দিচ্ছে, তারা যুক্তি যেমন ধরেন বিএনপির যুক্তি হচ্ছে যে বিএনপির যে 31 দফা সংস্কারের প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে তারা মাঠে যাচ্ছেন, মানুষের জন্য ভোট চাইছেন যে ধানের শীষে ভোট দিলেই 31 দফা বাস্তবায়ন হবে। আবার যারা জামায়াত ইসলামী আছে তারা বলছে যে দাঁড়িপাল্লা নিয়ে গেলে তাদের আদর্শ এগুলো। আচ্ছা, তাহলে আসেন বিএনপি তার
31 দফাটা মানুষের কাছে প্রচার করতেই পারি যে হ্যাঁ আমাদের হলো প্রস্তাবগুলো এই এই। কিন্তু এই মুহূর্তে ভোট চাওয়াটা কোন আইনে আছে যে আপনি এখনই তাহলে তো সারা বছর 5 বছর ধরেই তো ভোট যেতে পারে। দেখেন এর আগে যেটা যেটা করেছে ক্ষমতাসীন দল যারা থেকেছে তারা ক্ষমতায় থেকেই ভোট চেয়েছে। জি, তো আসলে ভোট চাওয়ার বিষয়টা সরাসরি না করে যদি তারা আদর্শগুলো প্রচার করতো সেটা দিয়েই নির্বাচনের একটা পরিবেশ আনা যেত। এবং তারা যে মনোনয়নের জন্য বিভিন্ন জোট হচ্ছে এটাই তো পরিবেশ। হ্যাঁ, না কিন্তু এটা তো আসলে এখন আর করা সম্ভব না, কারণ এলাকার ভোটাররা তো জেনে গেছে যে কোন দলের কোন প্রার্থী এখানে মনোনয়ন পাচ্ছেন বা পেয়েছেন, কারা তাদের প্রতিনিধি হতে যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই তখন দেখা যাচ্ছে যে সেই ফেসগুলো সামনে আসছে, তারা তখন ওটা আসলে পরিণত হয়ে যাচ্ছে ওরকম, মানে বাস্তবতাটা তো এরকম। আমি একটু যদি পরিচয় করিয়ে দিই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনীতি বিশ্লেষক অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অধ্যাপক নিয়াজউদ্দিন, আমরা যেটি নিয়ে আলাপ করছিলাম, জেসমিন টুলি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো এখন যেভাবে প্রচারণা চালাচ্ছে, এখনো তফসিল ঘোষণা হয়নি, এখানে আইনের অনেক জায়গায় ব্যত্যয় হচ্ছে বলে তিনি মনে করছেন। কারণ এই সময়ে যে ব্যয়টা হচ্ছে প্রার্থীর এবং রাজনৈতিক দলের, সেই ব্যয় তো আসলে ওই সময়ে যুক্ত করা যখন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, মানে আনুষ্ঠানিকভাবে দেশ চলে যাবে তফসিল ঘোষণার পরে, সেটা কিন্তু এই প্রার্থীরা যুক্ত করবেন না। সুতরাং এখানে একটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় হচ্ছে। আপনি কি দেখেন? ধন্যবাদ। আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই যে রাজনৈতিক দলগুলো তার যে ভোটের যে রাজনীতি, এটা শুধু নির্বাচন আসলেই যে থাকে তা না। তারা 5 বছর ধরেই বা সবসময় তার একটা ভোটের যে রাজনীতি থাকে, জনগণের রাজনীতি যেহেতু তারা করে এবং সেই দাবি নিয়ে মানুষের কাছে যায়, মানুষের দোরগোড়ায় পৌঁছে, সুতরাং তার এটা কিন্তু সারা বছরই চলমান থাকে। নির্বাচন যখন কাছে আসে তখন তাদের এই জায়গাটাতে অনেক কার্যক্রম বেড়ে যায়, খুবই স্বাভাবিক। যত বেশি সময় ঘনিয়ে আসে তত বেশি তারা নির্বাচনমুখী হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে মানুষের কাছে যাওয়া এবং মানুষকে তার যে নির্বাচনী যে প্ল্যান, তার যে নানান রকম উদ্যোগ, সেগুলো তারা প্রচার করে এবং এই প্রচারের মধ্য দিয়ে তারা নানান রকম জনসম্পৃক্ততা তৈরি করে এবং এই জনসম্পৃক্ততাকে সে কাজে লাগিয়ে তার নির্বাচনী বৈতরণী পার হবে। কিন্তু এখন তো ভোট চাইছে তারা, এখন তো ভোট চাইছে, মানে কিন্তু আচরণবিধিতে তো পরিষ্কার বলা আছে যে ভোট গ্রহণের যেদিন ভোট গ্রহণ হবে তার 3 সপ্তাহ আগে থেকে প্রার্থী প্রচারণা চালাতে পারবেন। কিন্তু এখন তো তিনি চালাচ্ছেন প্রার্থী, সব প্রার্থীর মুখগুলো আমরা জানি, তারা মানুষের কাছে যাচ্ছেন, তারা তার প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচারণা, পোস্টার, বিলবোর্ড, এগুলো আমরা দেখছি। জি, এটা কিন্তু আজকে নতুন না, এটা আমরা দেখে আসছি সেই আমরা যে গণতন্ত্রের যে দ্বিতীয় যাত্রা, সেই 90 পরবর্তী, সেখানে আমরা যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই সব নির্বাচনগুলোতেও দেখেছি আমরা প্রার্থীদের প্রচারণার জায়গাটা কিন্তু কখনোই নির্বাচন কমিশন আগে থেকে যে প্রচারণার চেষ্টা এবং সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে প্রধানমন্ত্রী পদে থেকে মন্ত্রী পদে থেকেও ভোট চাওয়ার এই রীতি বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশগুলোতে, যেখানে গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণ এখনো আমরা পশ্চিমা দেশের সাথে তুলনা করলে আমরা দেখি যে অনেক দূরস্থ, সেই সব দেশগুলোতে আপনার এই চর্চা আছে এবং আপনি আদর্শগতভাবে আপনি যে কথা বলছেন সেটা পরিপূর্ণভাবে যেইভাবে করার কথা এবং যেটা নির্বাচন কমিশন পরখ করার কথা, নজরদারি করার কথা, সেটা নির্বাচন কমিশন জায়গা থেকে কিছু দুর্বলতাও আছে। তবে আমি মনে করি যে এটার ব্যাপারে যদি নির্বাচন কমিশন সচেষ্ট হয়, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম যখন পুরোদস্ত শুরু হবে, তখন এইগুলোকে আইনের আওতায় আনতে এই জায়গাটাতে আমরা সবসময় দেখতে পাই যে এই সুযোগ সুবিধাগুলো সবাই রাজনৈতিক দলও নেওয়ার চেষ্টা করে এবং ক্ষমতাসীন দলের
সবসময় এটা অ্যাডভান্টেজ পজিশন জি। নিয়ে কিন্তু আমরা দেখি কিন্তু মানে এটা নির্বাচনটাকে এটা মানে নিরপেক্ষ অবস্থান থেকে কি মানে এটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে কিনা? কারণ যে প্রার্থীর সামর্থ্য কম, আর্থিক সামর্থ্য বা ধরেন দলীয় অবস্থান হয়তো দুর্বল, তিনি জনপ্রিয় হতে পারেন। তার জন্যে বিষয়টা মানে একটু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় কিনা? না, সেটা তো বটেই। আমরা যদি আমরা যে এই যে এবারে নির্বাচনের এই যে কিছু ব্যয় বাড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে, জামানতের ক্ষেত্রে যেসব ব্যয়গুলো বাড়িয়েছে যেটা যৌক্তিক, কিন্তু আপনি দেখবেন যারা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী আছে, যারা আর্থিকভাবে সচ্ছল না, এবং বাংলাদেশের বাস্তবতায় যেটা আমি মনে করি যে এই বাড়ানোটাও কিন্তু তার জন্য কিন্তু কষ্টকর। এবং আপনি যেটা বলেছেন এটা যথার্থ এই অর্থে, এই ধরনের লেভেল প্লেইং ফিল্ড আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে সেটা পরিপূর্ণভাবে এনশিওর করা কিন্তু এটা মানে সহজ নয়। এবং এই ক্ষেত্রে এই পার্থক্যটা থেকেই কিন্তু নির্বাচনে আমরা আমরা এখন না সবসময় এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের একটা থাকে। এবং নির্বাচনে আপনি দেখেন, শুধুমাত্র আপনি যেটা বলছেন টাকার প্রভাব তো দৃশ্যমান। এই যে আমাদের নির্বাচনী ব্যয় যেটা প্রদর্শন করার কথা বলা হয়, নির্বাচন কমিশন যে বাজেট দিয়ে দিয়েছে বা তার চেয়ে যে কত গুণ বেশি হয় সেটা যে আমরা সবাই অনুধাবন করতে পারি। সুতরাং এই পার্থক্যটা কিন্তু আপনি পরেও থাকবে, আগেও থাকে। এটা আপনি যেটা বলেছেন আদর্শগত জায়গা থেকে এটা হওয়া উচিত না। এবং যার ফলে যারা লেভেল প্লেইং ফিল্ড সত্যিকার অর্থে আমরা যদি বলি আইডিয়ালি, সেটা তো অবশ্যই সমান হয়ে না, সেটা কখনোই সমান অধ্যাপক হবে না। আমি একটু সামান্য এখানে যোগ করতে যাই একটু। এটা আমরা যে এই যে নির্বাচন ব্যবস্থাপনা আমাদের ভেঙে পড়েছে, আমরা তো এখন নতুন একটা দিকে আসতে চাচ্ছি। আমাদের নির্বাচন জানি সুষ্ঠু, সুন্দর এবং জানি কোনো রকম প্রশ্ন না উঠতে পারে সেই ব্যবস্থা করতে চাচ্ছি। তাহলে সেটা করতে চাইলে তো আমার আইনের বাস্তবায়নটা আগে প্রয়োজন। এটাকে আমি 90 ছিল তাই বলে আজকে হবে সেটা তো খুব স্বাভাবিক, কাম্য নয়। নিশ্চয়ই কাম্য না। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ।